আচ্ছা দেখো, আজকে হিস্ট্রি থেকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। আমাদের এক্সামের জন্য প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এগুলো আমরা আলোচনা করব। যে যেটা পারবে অবশ্যই জানাবে, আর না পারলে অবশ্যই আমি তো আলোচনা করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলেছে, যে সিন্ধু সভ্যতা অন্য কোন সভ্যতার সাথে সম্পর্কিত ছিল? কি হবে? মেসোপটেমিয়া সভ্যতা। সিন্ধু সভ্যতা যে আমাদের পরিচিত ছিল, মেসোপটেমিয়া যে সভ্যতা ছিল, মেসোপটেমিয়ান যে সভ্যতা ছিল, যেটাই কিন্তু পরবর্তীকালে ইরানের সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা, সেটাই কিন্তু সেখান থেকে এক্সটেন্ডেড হয়েছে। ঠিক আছে? তো মেসোপটেমিয়ার সভ্যতা, যার সঙ্গে আমাদের ট্রেড হতো, বাণিজ্য হতো, এবং এটা ওয়ান অফ দ্য এনসিয়েন্ট সিভিলাইজেশনের মধ্যে অন্যতম। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, অপশন এ আমাদের উত্তর। ভেরি গুড। আচ্ছা, যেখানে আমরা বলি যে মেসোপটেমিয়ার সাথে আমাদের ব্যবসায়িক বাণিজ্য ছিল, বিভিন্ন সিলমোহর আমরা পেয়েছি। আচ্ছা, সিন্ধু সভ্যতার গ্রেট বাথ কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। আচ্ছা, যদি মহেঞ্জোদারো অপশনে না থাকে হরপ্পা। তখন হরপ্পা। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। হরপ্পা দিয়ে দেবো। যখন এই ধরনের প্রশ্ন থাকবে, মানে গ্রেট বাথ বা গ্রেট গ্র্যানারি, দুটো মহেঞ্জোদারো হরপ্পা দুটোতেই কিন্তু রয়েছে। কিন্তু কোনো জায়গায় যখন বৃহৎ স্নানাগার বলবে, গ্রেট বাথ বলবে, সঙ্গে সঙ্গে আমরা দেখবো মহেঞ্জোদারো আছে কিনা। যদি মহেঞ্জোদারো না থাকে, তাহলে আমরা হরপ্পা অ্যান্সার করব, কারণ দুটোকেই একসাথে বলা হয় টুইন সিটি, যমজ নগর। একই প্ল্যানিং, সবকিছু একই রয়েছে, টুইন সিটি বলা হয়েছে। আচ্ছা, হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসেবে কোথায় ডকের উপস্থিতি পাওয়া গেছে? লোথালে। লোথালে পাওয়া গেছে, কারণ লোথাল ছিল তৎকালীন সময়ের বাণিজ্য বন্দর, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ট্রেড হতো। ঠিক আছে, ট্রেড বা বাণিজ্য হতো, যেটা সিন্ধু সভ্যতার যে কৃত্রিম পোতাশ্রয় বা আর্টিফিশিয়াল ডকইয়ার্ড ছিল, যার মাধ্যমে সুমের বলো, মেসোপটেমিয়া বলো, সবার সাথে বৈদেশিক বাণিজ্য হতো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের এক একটি মণ্ডলকে কি বলা হয়? সরি, এক একটি খণ্ডকে কি বলা হয়? ঋগ্বেদের শঙ্খ বলা হয়। এই শঙ্খ দিয়ে হবে না, আন্দাজে উত্তর দিচ্ছ। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ। না, এটা বুঝিয়ে দিচ্ছি, আমাকে এই জায়গাটা একটু বুঝিয়ে দিতে হবে। অ্যান্সার হবে মন্ডল। ঠিক আছে, আমি জিনিসটা সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা কি কি ব্যাপার, কিভাবে ভাগ হয়, আমি জিনিসটা সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো, এই যে বৈদিক সাহিত্যটাকে কিভাবে ভাগ করা হয়েছে সেটা একটু দেখো। দেখো, আমাদের যদি বলা হয়, একটু আমি যেভাবে বোঝাচ্ছি সেই জিনিসটা বুঝে নাও, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ যদি তোমাকে বলা হয় যে তোমার হচ্ছে ক্লাস 7-এ কতগুলো সাবজেক্ট আছে, তখন তুমি বলবে আমাদের ক্লাস 7-এ স্যার 4টে সাবজেক্ট আছে। ক্লাস 7-এর যে ক্লাস হয়, ক্লাস 7-এ 7টা সাবজেক্ট, 4টে সাবজেক্ট আছে। বাংলা, ইংলিশ, তোমার ধরো হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, এরকম 4টে সাবজেক্ট আছে। সেরকম আমাদের যদি বলা হয় যে কতগুলো বেদ আছে, তখন আমরা বলবো 4টে বেদ আছে। ভালো করে বুঝে নাও, আমি পুরো বুঝিয়ে দেবো এমন করে, আর কোনোদিন ভুলবে না। তো কতগুলো বেদ আছে? 4টা বেদ আছে। একটা হচ্ছে ঋগ্বেদ, একটা হচ্ছে সামবেদ, একটা হচ্ছে যজুর্বেদ, আর একটা হচ্ছে অথর্ববেদ। ঠিক আছে, বেদ হচ্ছে, বেদের সংখ্যা 4টা। কতগুলো বেদ আছে? 4টে বেদ আছে। মানে ক্লাস 4-এ কতগুলো সাবজেক্ট আছে? না, 4টে সাবজেক্ট আছে। এবার ব্যাপার হচ্ছে, এই যে সাবজেক্ট বাংলা বইতে, ঠিক আছে, প্রত্যেক বইতে বললো যে প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো করে চ্যাপ্টার আছে, তখন বলবে স্যার বাংলাতে হচ্ছে স্যার আমাদের 15টা চ্যাপ্টার আছে, ইংলিশে আমাদের 20টা চ্যাপ্টার আছে, ইতিহাসে 10টা চ্যাপ্টার আছে, ভূগোলে 12টা চ্যাপ্টার আছে। এরকম হয়। সেরকম এই ঋগ্বেদের মধ্যে কতগুলো মন্ডল আছে? যে 10টা মন্ডল আছে। সামবেদের মধ্যে কতগুলো মন্ডল আছে? 20টা মন্ডল আছে। তাহলে মন্ডল মানে কি? ওই যে বই বিষয়টা রয়েছে তার মধ্যে কতগুলো চ্যাপ্টার আছে, তাহলে সেগুলোকে বলা হয় মন্ডল। তাহলে কোনো বেদের মধ্যে যদি তার অংশ থাকে, সেগুলোকে বলা হয় তার মন্ডল, খণ্ড। বোঝা গেছে? এতটা পর্যন্ত আশা করি ক্লিয়ার হলো। এবার কোনো একটা বইয়ের ক্ষেত্রে কি হয়, কোনো একটা চ্যাপ্টারের মধ্যে তুমি যখন গেলে, সেই চ্যাপ্টারের মধ্যে যখন গেলে, সেই চ্যাপ্টারটা কিভাবে লেখা হয়েছে, যে প্রথম দুটো চ্যাপ্টারে বইটার হচ্ছে সূচিপত্র লেখা আছে, সরি সূচিপত্র বলো বা ইন্ট্রোডাকশন লেখা আছে,
যে আমাদের যে বইটা রয়েছে ইতিহাস বই, ইতিহাস কি হ্যান ত্যান এই ব্যাপার। তারপরে আবার সেই বইটা সম্পর্কে কিভাবে প্রথম ইতিহাসের উদ্ভব হয়েছিল তার একটা ইতিহাস, এইভাবে বইগুলো রয়েছে। সেরকম প্রত্যেকটা বইতে প্রত্যেকটা যে বেদ রয়েছে সেই বইটার যে চ্যাপ্টার গুলোর মন্ডল গুলোকে বিভক্ত রয়েছে বিভিন্ন টপিকে। সেই টপিক গুলো কি কি? সেগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছে এমন করে, আর জীবনে ভুলবে না, জিনিসটা পুরো মাথায় রাখবে। তার মানে ঋগ্বেদের মধ্যে যে 10টা মন্ডল আছে সেই 10টা মন্ডলের মধ্যে সংহিতা আছে, সংহিতার মধ্যে যে সমস্ত মন্ত্র থেকে শুরু করে সবকিছু ইনক্লুডেড আছে। সামবেদের সংহিতার মধ্যে সামবেদের বিভিন্ন মন্ত্র লেখা রয়েছে। যজুর্বেদের মধ্যে সেই সংক্রান্ত মন্ত্র বা লেখাগুলি রয়েছে। এবার সেই যে মন্ত্র বা টিকা যেসব রয়েছে সেগুলোকে তো এক্সপ্লেন করতে হবে, তাহলে সেই এক্সপ্লেন করা রয়েছে আর ব্রাহ্মণে। তাহলে ঋগ্বেদে যে মন্ত্র বা গুলো লেখা রয়েছে সেগুলোকে এক্সপ্লেন করছে ঋগ্বেদের ব্রাহ্মণ। সামবেদে যে মন্ত্র বা সংহিতায় যেগুলো লেখা আছে সেগুলোকে এক্সপ্লেন করছে ব্রাহ্মণ। ঠিক আছে? এবার আরণ্যক কি? আরণ্যক হচ্ছে যে এক্সপ্লেন করার পরে অনেকে রয়েছে যারা মানে সংসারে থাকে না, সংসারের বাইরে গিয়ে বনে বসবাস করে। তো তাদের কি ধর্মচর্চা করার অধিকার নেই? অবশ্যই আছে। তাদের জন্য রয়েছে আরণ্যক। তাহলে ঋগ্বেদেও আরণ্যক রয়েছে, সামবেদেও আরণ্যক রয়েছে, যজুর্বেদেও রয়েছে, শুধু অথর্ববেদে আরণ্যক যে অংশটা নেই। ঠিক আছে? আর লাস্ট হচ্ছে কি উপনিষদ। উপনিষদ ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা বেদের যে শেষে শেষে বলা রয়েছে যে এইসব যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে ফিলোসফিক্যালি বা দার্শনিক ভাবে ব্যাখ্যা রয়েছে। যেমন বলা হয়েছে, আগের দিন পড়াচ্ছিলাম যে এই যে সর্বব্যাপী কথাটার ইংরেজি অমনি প্রেজেন্ট আমরা করছিলাম। সেরকম আমাদের বলা রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের কথা বলা আছে যে ঈশ্বর আমাদের সব জায়গা থেকে দেখছে, এই দেখছে সেই দেখছে। এবার সেগুলো বললে তো আমরা বলি ধুর, কে ভগবান কোথায় কি আছে কেউ তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সেগুলো কেন বলা হয়েছে, সেগুলোর দার্শনিক ব্যাখ্যা কি, সেগুলো বলছে উপনিষদ। তাহলে ঋগ্বেদে উপনিষদ রয়েছে, সামবেদে উপনিষদ রয়েছে, যজুর্বেদে উপনিষদ রয়েছে, অথর্ববেদে উপনিষদ রয়েছে। এবার এই যে উপনিষদটা কি হলো, বেদের শেষ অংশ। সেই জন্য উপনিষদের আরেকটা নাম হচ্ছে বেদান্ত। বেদের শেষ অংশ, সেই জন্য উপনিষদকে বলা হচ্ছে বেদান্ত। এবার এই যে বেদ, সে বেদকে তুমি যদি বাংলা ইংরেজি যেমন পড়তে পড়ো সেভাবে পড়লে কিন্তু হয় না। এই যে বেদকে পড়তে হয়, বেদকে পাঠ করার একটা নিয়ম আছে, যে সেই নিয়ম ছাড়া তুমি পড়তে পারবে না। হঠাৎ করে বেদ পড়তে তুমি শুরু করলে এরকম না। বেদ পাঠের একটা নিয়ম আছে, উচ্চারণের নিয়ম আছে। হুম। হঠাৎ করে যে যা খুশি পড়লে তো বাজে লাগে। তোমাকে যদি এখন ইংরেজি পড়তে বলা হয়, তুমি বলে দিস ইজ মাই ডিউটি দ্যাট আই অ্যাম গোয়িং, শুনতে কি বিচ্ছিরি লাগছে? তাহলে তোমাকে ইংরেজিকে ইংরেজির মতো করে পড়তে হবে। সেরকম বেদ পাঠের জন্য নিয়ম আছে, সেই নিয়মটাকে বলা হয় বেদাঙ্গ। বেদ পাঠের নিয়মকে বলা হয় বেদাঙ্গ। ওকে। আর এই যে সাংখ্য ব্যাপারটা কি, এই যে দর্শন বা ফিলোসফি রয়েছে, এই দর্শন বা ফিলোসফি বিভিন্ন জিনিসকে, কোনো জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গি। যে আমি একটা জিনিসকে দেখছি, যে দেখছি তোমাকে বলা হলো যে আচ্ছা বলো তো কি দেখতে পাচ্ছ, তুমি বললে স্যার একটা গ্লাস দেখতে পাচ্ছি, গ্লাসে অর্ধেক জল আছে। আবার একজন বলছে স্যার আমি একটা গ্লাস দেখতে পাচ্ছি, গ্লাসে অর্ধেক গ্লাসটা অর্ধেক খালি আছে। কেউ বলে স্যার আমি গ্লাসে জল দেখতে পাচ্ছি। ঠিক আছে? বিভিন্ন লোকে বিভিন্ন রকম দেখছে। সেরকম আমরা যখন কোনো কিছু একটা জিনিসকে দেখি, সে দেখার আমাদের নজর আছে। ঠিক আছে? সেই নজরটাকেই বলা হয় দর্শন বা ফিলোসফি। যেটা কেন হচ্ছে কি হচ্ছে ফিলোসফি। সেই একটা ফিলোসফি হচ্ছে সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন, যোগ দর্শন, জ্ঞান দর্শন, এরকম বৈশেষিক দর্শন এরকম রয়েছে। তাহলে পুরো জিনিসটা আমি বোঝাতে পারলাম? বৈদিক সাহিত্যের ব্যাপারটা ক্লিয়ার হলো? কারো যদি কোয়ারি থাকে জিজ্ঞেস করো, নাহলে ভুল হবে না কোনো। ওকে, বলো। বুঝেছো না বোঝোনি? না যেটা বুঝতে পারোনি বলো। হ্যাঁ। নেক্সট, জৈন ধর্মের সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? মহাবীর। মহাবীর। ঠিক আছে? মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? 23তম। 23তম? তো কতজন তীর্থঙ্কর ছিল মোট? ও সরি, 24তম। 23তম তো ঋষভনাথ ছিল।
23তম পার্শ্বনাথ ছিল। ঋষভনাথ ছিল প্রথম তীর্থঙ্কর ছিল ঋষভদেব বা ঋষভনাথ। 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ। 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর। আর একমাত্র মহিলা তীর্থঙ্কর, যে যত তীর্থঙ্কর রয়েছে তার মধ্যে মহিলা ফিমেল তীর্থঙ্কর ছিলেন আমাদের মল্লিনা, যিনি ছিলেন 19তম তীর্থঙ্কর। ঠিক আছে। আর এই যে যতগুলো তীর্থঙ্কর ছিল তার মধ্যে দুজন ব্যক্তির হিস্টোরিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, মানে তারা অ্যাকচুয়ালি ইতিহাসে যে এক্সিস্ট করতেন সেরকম, সেটা হচ্ছে কে, পার্শ্বনাথ আর মহাবীর। এই দুজনেরই ঐতিহাসিক হিস্টোরিক্যাল ঋষভনাথ এভিডেন্স পাওয়া যায়। কোনটা বলছো বাবা? ঋষভনাথের পাওয়া গেছিল ভাবলাম। না, ঋষভনাথের কোনো এক্সিস্টেন্স মানে প্রথম যে তীর্থঙ্কর তার কোনো ঐতিহাসিক এভিডেন্স আমরা পাইনি। ঠিক আছে, তার হচ্ছে পাওয়া গেছে যে তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার ছিলেন। ঠিক আছে, তো তার কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স আমাদের নেই। হুম? বাকি কোনো তীর্থঙ্করের নেই, শুধু পার্শ্বনাথ ছিল। বলা হতো তিনি কাশী যে মহাজনপদ ছিল, সে কাশীর রাজা তিনি ছিলেন। কাশীর রাজা, তার বাবার নাম ছিল অশ্বসেন, সেখান থেকে তিনি বিলং করতেন। আর মহাবীরের তো আমরা পেয়েছি, জ্ঞাত্রী ক্ষত্রিয় কুলে তার জন্ম হয়েছিল, বাবার নাম মায়ের নাম সব পেয়েছি, কিন্তু বাকিদের কিন্তু আমরা সেগুলো পাইনি। তো তাদেরকে আমরা মনে মনে কাল্পনিক ভেবে থাকি। ক্লিয়ার করতে পেরেছি কথাটা? পরের প্রশ্ন, মগধের রাজধানী কি ছিল? ক্যাপিটাল অফ মগধ। পাটলিপুত্র। 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 মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। কিন্তু যদি প্রশ্নটা করে যে মগধের প্রথম রাজধানী কি ছিল, প্রথম রাজধানী কি ছিল? উজ্জয়িনী। গৃহবচর না কি ছিল? প্রথম ছিল কি বলো, এখানে অপশনে দেওয়া নেই। প্রথম ছিল গিরিব্রজ। ঠিক আছে, গিরিব্রজ বা অনেক জায়গায় বলবে রাজগৃহ। গৃহবচর। গিরিব্রজ। হ্যাঁ। রাজগৃহ, কিন্তু অ্যাকচুয়ালি গিরিব্রজ বা রাজগৃহ নয়, গিরিব্রজের মধ্যে যে রাজার ঘর আছে সেটাকে বলা হয় রাজগৃহ। ঠিক আছে, আলাদা করে রাজগৃহ বলে কোনো জায়গা নেই। তাহলে গিরিব্রজ ছিল প্রথম ফার্স্ট ক্যাপিটাল, মানে প্রথমে ক্যাপিটাল ছিল। তারপর সেই ক্যাপিটালটা কোথায় ট্রান্সফার করা হয় মনে আছে? সেই ক্যাপিটালটা তারপরে যায় বৈশালী, তাই তো। তারপরে ক্যাপিটাল হয় পাটলিপুত্র, এবং সেটাই সব থেকে বেশি সময় ক্যাপিটাল ছিল। তো তারপরে পরবর্তীকালে ক্যাপিটাল হয় সেটা হচ্ছে উজ্জয়িনী। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সময় উজ্জয়িনী হয় সেকেন্ড ক্যাপিটাল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ কোনটা? একটাই মহাজনপদ যেটা দক্ষিণ ভারত বা সাউথ ইন্ডিয়ায় অবস্থিত। অসমুখ। অসমক। অসমক। অসমকটা। অসমক। এবার পরীক্ষায় আসবে যে অসমক মহাজনপদ যে কোন নদীর তীরে অবস্থিত, কি হবে উত্তর? গোদাবরী। গোদাবরী, ভেরি গুড। যে অসমক মহাজনপদটা রয়েছে সেটা গোদাবরী নদীর তীরে অবস্থিত। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে অসমক মহাজন পদ থেকে পরবর্তীকালে কোন কোন রাজবংশের উত্থান হয়, বলতে পারবে? বিখ্যাত কোন রাজবংশের উদ্ভব হয় অসমক মহাজন পদ থেকে? অ্যান্সার হবে, পারবে? সাতবাহন। সাতবাহন জানো তো? এখান থেকেই সাতবাহন বংশের উত্থান হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ। একমাত্র দক্ষিণ ভারতে মহাজন পদ, যেটা থেকে পরবর্তীকালে সাতবাহনদের এক্সিস্টেন্স। গান্ধার মহাজন পদের রাজধানী সহজ। তক্ষশিলা। তক্ষশিলা। তক্ষশিলা হবে। তক্ষশিলা হবে, সেটা সেই সময়ের একমাত্র যে এডুকেশনাল সেন্টার, শিক্ষাগত স্থান ছিল, যেখানে আমাদের চাণক্য, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত এখান থেকেই শিক্ষা গ্রহণ করতেন এবং এখানেই শিক্ষকতা করতেন। তক্ষশিলা, যেটা বর্তমানে আমাদের পাকিস্তানে অবস্থিত। আচ্ছা, সারনাথের অশোক স্তম্ভে কতগুলি পশুর প্রতীক রয়েছে?
চারটি। পারবে না। অপশনে তো 5 নেই। কি হবে? 4টি। এবার বলতে হবে কোন 4টি? 4টি চারটে। কি 4টি? সিংহ, হাতি। সিংহ, গন্ডার, জয়েন করতে এসে আবার পালিয়ে গেল। আচ্ছা যাই হোক। তাহলে কি ছিল? 4টে কি ছিল? প্রথম কথা ছিল হাতি। জয়েন হুম। প্রথমত ছিল একটা হাতি, দ্বিতীয়ত ছিল একটা ষাঁড়, তৃতীয় ছিল একটা ঘোড়া, চতুর্থ ছিল একটা সিংহ। এই 4টে পশু ছিল। ঠিক আছে? আচ্ছা। দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয়? মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ। কেন বলা হয়? মহাপদ্মনন্দকে বলা হয়। কেন বলা হয়? কারণ সে এদের এদের মেরে হত্যা করেছে, ওই ক্ষত্রিয়দের ক্ষত্রিয়দের সব দমন করেছে, মানে পরাস্ত করেছে। হুম। কারণ তিনি ক্ষত্রিয়দেরকে পরাজিত করে প্রথম শূদ্র বংশ বা প্রথম অক্ষত্রিয় বংশ প্রতিষ্ঠা করেন। আর পরশুরাম, হিস্টোরিক্যালি যে পরশুরাম রয়েছেন, তিনিও ক্ষত্রিয়দেরকে ভারত মানে পৃথিবী থেকে বিনাশ করেছিলেন। ঠিক আছে? তো এটারও পিছনে অনেকে মাইথোলজিক্যাল গল্প মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি গল্প নয়, অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স করতো। 17 বার বলতে 17টা ব্যাটেল হয়েছিল, যেখানে তিনি তার যে পিতা ছিল জমদগ্নি, তাকে যে হত্যার তিনি প্রতিশোধ নিয়েছিলেন। ঠিক আছে? সেই জন্য 17টা ব্যাটেলের মাধ্যমে তিনি তাকে রাজাকে হারিয়েছিলেন। সেই জন্য বলা হয় 17 বার ক্ষত্রিয় দমন করেছিলেন লেজেন্ডের মাধ্যমে। কিন্তু এগুলো সব হিস্টোরিক্যাল এভিডেন্স থেকে শুরু করে সবকিছু রয়েছে, কোনো কিছু গল্প নয়। আচ্ছা যাই হোক। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছে? বৌদ্ধ। জৈন। হ্যাঁ, বৌদ্ধ কোথায় গো? জৈন ধর্মে। মারাত্মক উত্তর যে। চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ সময়ে জৈন ধর্মে রূপান্তরিত হয়েছিল, এবং তিনি কি করেন? জৈন ধর্মে রূপান্তরিত হওয়ার পরে শ্রাবণ সাল্লেখান হ্যাঁ, বলগলায় মৃত্যুবরণ করেন। শ্রাবণ বলগলা। হুম, সাল্লেখানা মানে যেটাকে আমরা অনশন বলি, সেই সাল্লেখানার মাধ্যমে তিনি মাইসোর বা মহীশূরের শ্রাবণ বেল গোলাতে যান, এবং সেখানে তিনি মারা যান। তিনি দীক্ষিত হয়েছিলেন কার কাছে মনে আছে? জৈন ধর্মগুরু, তার নাম কি ছিল? পরীক্ষায় আছে, ভদ্রবাহু। ভদ্রবাহু। ঠিক আছে? ভদ্রবাহুর কাছে তিনি দীক্ষিত হন এবং সাল্লেখানার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এখানে একটা জিনিস অড লাগেনি? আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি, যে তিনি জৈন ধর্মে দীক্ষিত হলেন, ভালো কথা, কার কাছ থেকে? না ভদ্রবাহুর কাছ থেকে। খুব ভালো কথা। এবার তিনি মারা যাওয়ার পরে কত বছর পরে, অনেক বছর পরে, জৈন সন্ন্যাসীরা যখন ফিরে এলো, তখন জৈন সঙ্গীত হলো, মানে জেন কাউন্সিল হলো। সেখানে কার নেতৃত্বে হলো? দিগম্বর দেশ ভদ্রবাহু। তাহলে একটা লোক কত বছর বেঁচে আছে? এত বছর বেঁচে ছিল। চন্দ্রগুপ্ত মৌর্যকে দীক্ষিত করলো, সেখানে গেল, ফিরে এলো। তাহলে এটা অড লাগেনি ব্যাপারগুলো? তা কোনোদিন এসব প্রশ্ন মাথায় এসেছে যে এরকম হতে পারে কি করে, যে একজন লোক এত বড় ইতিহাস, মহাভারত, রামায়ণ, বা ধরো আমাদের রাজতরঙ্গিনী, অর্থশাস্ত্র, এত বড় আলাদা নাম হতে পারে তো। কি বলছো বাবা? আলাদা ব্যক্তি হতে পারে তো, আলাদা নাম হতে পারে, সেম নাম। না, আলাদা ব্যাপারটা কি হতো আগেকার দিনে, মানে এই জিনিসগুলো কি হতো, সাপোজ ধরো এই যে ভদ্রবাহু বলো, শঙ্করাচার্য বলো, এইগুলো কোনো নাম নয়, মানে এগুলো নাম, কিন্তু এগুলো ইটস এ টাইপ অফ পোস্ট। মানে সাপোজ ধরো আমার এখানে যে পড়বে, ঠিক আছে, আমার সাপোজ ধরো আমি একজন গুরু, আমার নাম হচ্ছে অভিজিৎ গুরু, ঠিক আছে। এবার আমার এখানে যে গুরু আসবে, আমি যেখানে আমি এখানকার গুরু, আমার নাম হবে অভিজিৎ, ঠিক আছে, ভালো কথা। এবার তারপরে আমি যখন জীবনের শেষ সময় হবে, আমি আমার মানে প্রধান যে শিষ্য হবে, তাকে আমি আমার নাম প্রদান করবো। মানে আমি তাকে নাম দেবো যে তুমি আমার জায়গায় এবার হেড হলে, তোমার নাম হবে অভিজিৎ, ঠিক আছে, তার নাম হয়ে গেল।
এবার সে যখন আবার যখন বয়স হবে সে তখন তার যে প্রিয় শিষ্য বা সবচেয়ে তার নাম আবার সেই নাম দেবে। মানে ব্যাপারটা কি, এরা একজন লোক থেকে বারবার বংশ পরম্পরায় কিন্তু শিষ্যত্ব গ্রহণ করছে, কিন্তু প্রত্যেকে যখন পরবর্তী গুরুর মানে সেই গুরুর শিষ্য হচ্ছে তখন কি হচ্ছে নিজের আইডেন্টিটি ছেড়ে সেই আইডেন্টিটিটা গ্রহণ করছে। সেরকম ব্যাসদেব, মহাভারতের রচয়িতা কে না ব্যাসদেব, কিন্তু অ্যাকচুয়ালি পুরো মহাদেব মানে পুরো মহাভারত একজন ব্যাসদেব কিন্তু রচনা করেনি, 18 জন ব্যাসদেব রচনা করেছে। মানে যে ব্যাসদেব তার যে শিষ্য তার নামও ব্যাসদেব, তার যে শিষ্য তার নামও ব্যাসদেব। তাহলে এইভাবে জিনিসগুলো হতো। কি বললাম বোঝা গেছে? যেরকম রাজতরঙ্গিনী এইভাবেই কিন্তু লেখা হয়, 4টা খণ্ডে লেখা হয়েছে, বিভিন্ন সময়ে লেখা হয়েছে, এইভাবে কিন্তু লেখা হয়। আচ্ছা, যাই হোক, বৃহদেশ্বর মন্দির কে তৈরি করে? কোথায় অবস্থিত বৃহদেশ্বর চোল টেম্পল? আছে না, রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চল তো। তাঞ্জোরে। তাঞ্জোরে অবস্থিত প্রথম রাজেন্দ্র তাঞ্জোর, চোল। তামিলনাড়ু তাঞ্জোর তাঞ্জোরে। বা থাঞ্জাভুর। তাঞ্জাভুর বা তাঞ্জোরে অবস্থিত চোল বংশের একটা স্থাপত্য, সেটা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। তিনি এটা তৈরি করেছিলেন 1010 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1010 সি, এখন আর এডিবিসি লেখা হবে না, 110 খ্রিস্টাব্দে প্রথম রাজরাজ চোল, ঠিক আছে, সরি, প্রথম রাজেন্দ্র চোল, যিনি তার যে পিতার নাম ছিল প্রথম রাজরাজা চোল, তার সময় তিনি এটা নির্মাণ করেছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে চোল বংশের একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, তাঞ্জাভুরের বৃহদেশ্বর টেম্পল। ভীমবেটকা রক শেল্টার কোন হ্যাঁ, এটা রাজ্যে খুবই অবস্থিত? সুন্দর দেখতে। অবশ্যই পাবো, সুন্দর দেখতে হবে না, আমাদের আর্কিটেকচার তো মারাত্মক হবেই। ভীমবেটকা রক শেল্টার কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত ভীমবেটকা, যেটা অনেক দিক থেকে ফেমাস কেন, কারণ এখানে আমরা প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক মানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং আধুনিক নিম্ন প্রস্তর যুগ সব জায়গার কিন্তু আমরা নিদর্শন একসাথে আমরা ভীমবেটকাতে পেয়েছি। এবং অবশ্যই এটা আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও রয়েছে। এবার এখানে বলা হয় যে নাম ভীমবেটকা কেন বলা হয়, যখন আমাদের অজ্ঞাতবাসের সময় ভীম এখানে এসে মানে করেছিল তোমার কি বলে মেডিটেট করেছিল, ঠিক আছে, এখানে এখানে হচ্ছে আমাদের হনুমানের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই জন্য এটার নাম ভীমবেটকা বলা হয়। আচ্ছা, যাই হোক, কোণারকের সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেন? সান টেম্পল। প্রথম নরসিংহ বর্মন। প্রথম। নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন। তাহলে এই যে কোণারকের সূর্য মন্দির কেউ গিয়েছো, ঘুরতে গিয়েছো, দেখেছো? যখন যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখবে ওর বাইরে অনেকগুলো সেই চাকা রয়েছে, ঠিক আছে, তুমি সেই চাকার কাছে গেলেই সূর্যের লাইট, তোমার কাছে ঘড়ি দেখার দরকার নেই, তুমি সেখানে দাঁড়ালে যে কোনো একটা পেন বা একটা খাঁচি দিয়ে তুমি সেখানে তার গায়ে নিলেই মানে তার গায়ে টাচ করলে তুমি সেখানে পুরো টাইমটা দেখতে পাবে, কিভাবে আছে তার প্রপার তার গায়ে লেখা আছে, এখান থেকে পুরো দেখা যায়। এমন ভাবেই বানানো হয়েছিল যে যেভাবে যে বছরের যে কোনো সময়, যে কোনো দিনের যে কোনো সময় তুমি তার এক্সাক্ট টাইম সেখানে বের করে নিতে পারবে। ওই কিছু 1-2 মিনিটের এদিক ওদিক হতে পারে, মনে হতে পারে, কিন্তু তার বাইরে এক্সাক্ট টাইম ওখানে দেখা যায়, ঠিক আছে? সূর্যের যে তোমার ছায়া তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম নরসিংহ বর্মন। আমাদের তখন উড়িষ্যায় ছিল গঙ্গ ডাইনেস্টি, গঙ্গ বংশ, ঠিক আছে, গঙ্গ ডাইনেস্টি বা গঙ্গ বংশ, তার যে অন্যতম শক্তিশালী প্রথম নরসিংহ বর্মন এটা বানিয়েছিল। সিন্ধু সভ্যতায় কোথায় দাড়িওয়ালা পুরুষ মূর্তির খোঁজ পাওয়া গেছে? মহেঞ্জোদারো। একটা হচ্ছে পুরুষ পাওয়া গেছে যার মুখে চাঁদগুলারি হবে। না, অ্যান্সার চানহুদারো হবে না, অ্যান্সার মহেঞ্জোদারোই হবে। এবং এটা সুন্দর করে বলা ছিল যে যেটা হচ্ছে বলা হয় যে এবার যদি বলা হয় এই যে দাড়িওয়ালা পুরুষ মূর্তিটা কে ছিল, কার হিসেবে কনসিডার করা হয় মনে আছে? পুরোহিতের। হ্যাঁ, বলা হয় পুরোহিত রাজা, মানে একজন পুরোহিত, মানে ওই সময় কি হতো যে প্রিস্ট হতো, যে পুরোহিত হতো তাকে সমাজের সব থেকে পাওয়ারফুল বা সম্ভ্রান্ত মনে করা হতো।
এটা বেসিক্যালি বলা হয় পুরোহিতের মূর্তি ছিল, ঠিক আছে? প্রেজেন্টলি এটা কোথায় আছে বলতে পারবে? এটা বর্তমানে কোথায় আছে? যেহেতু মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, এটা কিন্তু বর্তমানে পাকিস্তানে রয়েছে, ঠিক আছে? পাকিস্তানের করাচিতে যে জাদুঘর রয়েছে, আমাদের যেমন ইন্ডিয়াতে রয়েছে সব জায়গায়, তো করাচির জাদুঘরে ভদ্রলোক এখন আছে। যাও যাও গিয়ে একটু দেখা করে আসো। আচ্ছা, তো যাই হোক, সিন্ধু সভ্যতার কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়া। 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 সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না, কারণ ঘোড়ার হাড়ের যে প্রকৃত নিদর্শন, এটা কিন্তু সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি। তাহলে অবশ্যই তারা ঘোড়ার ব্যবহার জানতো না। বাকি মোটামুটি সবের ব্যবহার তারা জানতো। কোন উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে? সহজ প্রশ্ন। মুন্ডক উপনিষদ। মুন্ডক উপনিষদ। হ্যাঁ, মুন্ডাক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে, যেটা আমাদের হচ্ছে ভারতের যে ন্যাশনাল হচ্ছে যে করা হয়, আমাদের কনস্টিটিউশন ওখানে লেখা রয়েছে যে সত্যের জয়। আমরা ন্যাশনাল হচ্ছে কোর্ট হিসাবে এটাকে নিয়েছি, যে সত্যের জয় সর্বদা হবে। এটা আমরা নিয়েছি মুন্ডাক উপনিষদ থেকে, ঠিক আছে? আচ্ছা, যদি বলে সব থেকে নতুন উপনিষদ মানে সব থেকে ছোট উপনিষদ হচ্ছে, আচ্ছা ছান্দোগ্য। ছান্দ না, ছান্দোগ্য না, মুক্তিকা। আচ্ছা, এবার এখানে একটু বলে দিই, এই যে মুন্ডক উপনিষদ রয়েছে, এটা যদি বলা হয় কোন বেদের অংশ? চারটে তো বেদ রয়েছে, মুন্ডক উপনিষদ। এবার দেখো, এই কোন একটা উপনিষদ, এই ঐত্তরী উপনিষদ একটা বেদের অংশ, সেরকম মুন্ডক ঋগ্বেদের অংশ। না, মুন্ডক উপনিষদ অথর্ব বেদের আচ্ছা, অংশ। মুন্ডক মানে অথর্ব। হুম, এটা হচ্ছে অথর্ব বেদের অংশ, ঠিক আছে? এরকম কোশ্চেন আসতে পারে যে মুন্ডক উপনিষদ কোন বেদের অংশ, এটা মনে রাখবে অথর্ব বেদের অংশ। যেটা কিন্তু আমাদের খোদাই করা আছে আমাদের যে ন্যাশনাল জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভের নিচে কিন্তু লেখা আছে। অশোক স্তম্ভের নিচে আছে। শশাঙ্কের রাজধানী প্রত্যেকেই জানি, বলে ফেলো। গৌড়। হুম, শশাঙ্কের রাজধানী অরণ্য সুবর্ণ। কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। আর গৌড়ের শাসক ছিল, পর্ণ সুবর্ণ। গৌড়ের শাসক শশাঙ্ক, কিন্তু শশাঙ্কের রাজধানী, শশাঙ্ক। হ্যাঁ, সেটা হচ্ছে কর্ণ সুবর্ণ। এবার যদি বলা হয় এখানে প্রশ্ন যে শশাঙ্কের রাজধানী বা কর্ণ সুবর্ণ বর্তমানে মানে পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মালদা জেলায়। মালদা। মালদায় আছে না মুর্শিদাবাদে আছে? বেশিরভাগ জায়গাটা কিন্তু না, সে মুর্শিদাবাদে, মালদা না। বেশিরভাগ জায়গাটা মুর্শিদাবাদে, গৌড় ঠিক আছে? তো মালদাতেই পড়ে। হ্যাঁ, এবার কিন্তু সে ব্যাপারটা হচ্ছে, মালদাতেই তো গৌড়ের অংশগুলো আছে। হ্যাঁ, এবার মালদা মুর্শিদাবাদ, এবার এটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তোর মালদা মুর্শিদাবাদ এবার অপশন দেখে করবে। বেসিক্যালি মুর্শিদাবাদ জেলার রাঙামাটি অঞ্চলটাকেই বলা হয়ে থাকে, ঠিক আছে? তবে মালদাতেও অনেক সাইড আছে, শশাঙ্কের এগুলোর অনেকটা সাইড আছে। আচ্ছা, গৌড়ের শাসক হচ্ছে শশাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা কে? দাম্ভি দুর্গ। দান্তে দুর্গ। দন্তি দুর্গ, ঠিক আছে? রাষ্ট্রকূট ডাইনেস্টির ফাউন্ডার হচ্ছে দন্তি দুর্গ। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা সব জানি। অশ্ব ঘোষ। ও সরি, বাণভট্ট তো অশ্ব। কি হবে? অশ্বচরিত বাণভট্ট। বাণভট্ট অশ্বচরিত। হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্টের লেখা বই। বাণভট্টের লেখা। চোল বংশের কোন রাজা গঙ্গাইকোন্ডা উপাধি পেয়েছিলেন? বিজয়ালা চোল। বিজয়ালয় চোল? না না, গন্ডা। না, বিজয়ালা চোল না, প্রথম রাজেন্দ্র চোল পৃথ্বীরাজ পেয়েছিল। চোল। প্রথম প্রথম রাজেন্দ্র রাজেন্দ্র চোল। চোল পেয়েছিল গন্ডা। এবার পেয়েছিল বলতে উপাধি তিনি গ্রহণ করেছিলেন। এবার বলছে কেন? কারণ গঙ্গাইকোন্ডা কথাটার মানে হচ্ছে গঙ্গা বিজেতা, ঠিক আছে? তো বেসিক্যালি কি হয়েছিল যে চোল রাজা রাজেন্দ্র চোল বলেছিল যে তার রাজ্যে একটা তিনি পুজো করবেন, এবং সেই পুজোর জন্য গঙ্গার জল তিনি চেয়েছিলেন। তৎকালীন সময়ে তার কারা ছিল? পাল বংশের শাসকরা ছিল। পাল রাজাদের কাছে বলছিল যে আমাদের আমার কিছু দরকার নেই, গঙ্গার একটু জল লাগবে, আপনারা দুধ পাঠাও দেবে। তারা বলছে না, ওইসব দেওয়া হবে না। রাজেন্দ্র চোল বলছে এত বড় কথা না বললো। তিনি কি করছেন? তিনি আর্মি নিয়ে গেছেন, গিয়ে পাল রাজাদেরকে হারিয়েছেন।
হারিয়ে সেখান থেকে গঙ্গা থেকে জল নিয়েছেন, নিয়ে এসে পুজো করেছেন? একদমই নয়। সেখান থেকে জল বয়ে নিয়ে এসে তার যে ক্যাপিটাল তঞ্জাবুরে, সেখানে পুরো গঙ্গা নদী মানে গঙ্গার যে জল একটা সরোবর বানিয়ে দিয়েছেন, এবং সেইখানেই তিনি উপাধি নিয়েছিলেন গঙ্গাই কোন্ডা চোলপুরম। ঠিক আছে? তাহলে একে বলে জেদ। কি বলছি বোঝা গেছে? একে বলে জেদ। তুমি আমাকে দেবে না, পুরো তোমার সরোবর এখানে বানিয়ে দেবো আমি। ঠিক আছে? তাহলে ভাবো যে কিরকম ডেঞ্জারাস লোক ছিল রাজেন্দ্র চোল। কোন রাজবংশের শাসনকালে ভেসারা শৈলী নামে নতুন মন্দির শৈলী তৈরি করা হয়েছিল? কুষাণ। না, এটা হচ্ছে চালুক্য। চালুক্য। চালুক্যদের যে শিল্পশৈলী সেটা চালুক্যদের সময় দ্বিতীয় বিক্রমাদিত্য থেকে শুরু করে প্রচুর ছিল, সেখানে পুরো অনেক মন্দির তৈরি হয়েছে। ভেসেরা শৈলী। মহাবলীপুরম রথ মন্দিরগুলো কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ু। কারা বানিয়েছিল? রাষ্ট্রকূটরা। রাষ্ট্রকূট। মহাবলীপুরমের রথ মন্দির রাষ্ট্রকূট ছিল না পল্লব রাজারা ছিল? সরি, রাজা পল্লব হবে রাজা, স্যার। ভুলে গেছিলাম। পল্লব রাজা। পল্লব রাষ্ট্রকূট রাজারা নয়। নরসিংহ বর্মন, পল্লব রাজারা নরসিংহ বর্মন। ইলোরা ওই মন্দিরটা হ্যাঁ, ইলোরা ওই মন্দির বললেও এটা রাষ্ট্রকূট হয়ে যেত। কোন মহাবলীপুরম পাল রথ মন্দির। রাজা উত্তর পাট স্বামী উপাধি পেয়েছিলেন? মানে বলতে পারো পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা, সেই জন্য উত্তর পাট মানে উত্তরের পুরো রাজা। ধর্মপাল হবে। ধর্মপাল, ঠিক। ধর্মপালকে বলা হতো উত্তর পাট স্বামী, মানে উত্তর ভারতের স্বামী। আচ্ছা, পাল বংশের প্রতিষ্ঠাতা? গোপাল। গোপাল। তিনি কি করেছিলেন? মাৎসন্যের অবসান ঘটিয়ে পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন প্রথম নির্বাচিত শাসক, যাকে প্রকৃতি পুঞ্জ বলা হয় থাকে গোপাল। কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপাল। কৈবর্ত বিদ্রোহের হচ্ছে কে ছিল, মানে হেড বা কার নেতৃত্বে হয়েছিল? দিব্য বা দিব্যক মনে নেই? দিব্যক। আর কৈবর্ত বিদ্রোহের হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে কোন বইতে লেখা আছে? সন্ধ্যাকর নন্দীর কি বই আছে? এতে লেখা আছে ওই সন্ধ্যাকর নন্দী, হ্যাঁ। বইটার নাম কি? রামচরিত। রামচরিত। রামচরিতে লেখা আছে। নিম্নের মধ্যে কে রাজা লক্ষণ সেনের রাজসভায় পঞ্চতন্ত্রের একজন সদস্য ছিলেন না? সহজ প্রশ্ন। ফৈজি। ফৈজি। ফৈজি কার দরবারে ছিল? আকবরের। আকবর। আচ্ছা। বদরুল লক্ষণ সেনের দরবারে ছিলেন না, ফৈজির দরবারে ছিলেন, মানে আকবরের দরবারে ছিলেন ফৈজি। আচ্ছা, নিচের কে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? এই যে একটু আগে জিজ্ঞেস করলাম। দিব্য বা দিব্যক? দিব্য। দিব্য। দিব্য বা দিব্যক। সুলপানি কোন যুগের একজন শ্রেষ্ঠ শিল্পী ছিলেন? সুলোপানি। তিনি ছিলেন সেন যুগের একজন বিখ্যাত শিল্পী, সুলোপানি। আচ্ছা, তোমাদের অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? খুব সিম্পল, পারা উচিত। পানিনি। পানিনি। কি সংক্রান্ত বই অষ্টাধ্যায়ী? ব্যাকরণ। ব্যাকরণ, গ্রামার বই। আচ্ছা,
অর্থশাস্ত্র, কৌটিল্য কৌটিল্য, কৌটিল্য, কৌটিল্য যেখান থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সেই সময় শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। আচ্ছা, সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? অশোক, অশোক অশোক, সম্রাট অশোক নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ। বাংলায় কোন রাজবংশের দীর্ঘতম শাসন ছিল? সবচেয়ে বেশি দিন বাংলায় কে রাজত্ব করেছে? সহজ প্রশ্ন। গুপ্ত বংশ, গুপ্ত বংশ গুপ্ত বংশ। না, গুপ্ত বংশ কি বাংলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? বিহারকে কেন্দ্র করেছিল। বাংলাকে কেন্দ্র করে হচ্ছে পাল বংশ। অশোক আচ্ছা, মহিপালের সভাকবি কে ছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মহিপালের সভাকবি কে ছিলেন? রাজশেখর রাজশেখর, বিখ্যাত কবি রাজশেখর, তিনি ছিলেন মহিপালের সভাকবি। রাজশেখর। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়? গুপ্ত যুগ যুগকে। গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ, গোল্ডেন এজ বলা হয়, কারণ এই সময় প্রচুর অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছিল, ঠিক আছে, এবং সেই সময় প্রচুর গোল্ড কয়েন ইস্যু হয়েছিল, সেই জন্য স্বর্ণযুগ বলা হয়। সক্কারি উপাধি কে গ্রহণ করেছিলেন? সকারি অজাতশত্রু। হ্যাঁ, আরে হায়, কি উত্তর দিচ্ছে গো? সমুদ্রগুপ্ত হবে সমুদ্রগুপ্ত গল্প মনে ভুলে, নেই ইতিহাস ভুলে, গল্প ভুলে শেষ। আচ্ছা, বলে দিচ্ছি। সমুদ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যে একজন হবে দেখো, অ্যান্সার হবে, বলে দিচ্ছি। শক বলো বলো, কি মনে আছে বলো, দেখি কি মনে আছে দেখি। সেই শকদের প্রতিহত করেছিল ওইটা হ্যাঁ, তাহলে তো কুমারগুপ্ত হবে মনে নেই স্যার সব গুলিয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা, বলে দিচ্ছি। সরকারি উপাধি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন সমুদ্রগুপ্তের পরে সিংহাসনে বসেছিল, তার বড় ছেলে রামগুপ্ত, ঠিক আছে, রামগুপ্ত সিংহাসনে বসেছিল। কিন্তু রামগুপ্ত সিংহাসনে বসার পরে শকদের যে রাজা ছিলেন তৃতীয় রুদ্রসেন, ঠিক আছে, তিনি কি করেন, গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেন এবং রামগুপ্তকে পরাজিত করেন। এবং তারপর পরাজিত করার পরে যে রামগুপ্তের ওয়াইফ ছিল ধ্রুব দেবী, ঠিক আছে, ধ্রুব দেবীকে অপহরণ করে নিয়ে চলে যায়। এবার তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেখানে প্রেজেন্ট ছিলেন না। তিনি যখন এটা শুনলেন, তখন তিনি ভারতে ফিরে এসে খুব অপমানিত বোধ করলেন। তিনি শকদের তৃতীয় রুদ্রসেনের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করলেন এবং ধ্রুব দেবীকে উদ্ধার করে রাজ্যে নিয়ে আসেন এবং ধ্রুব দেবী প্রথমে রামগুপ্তকে হত্যা করেন, তারপর ধ্রুব দেবীকে বিবাহ করে সিংহাসনে বসেন। যেটা পুরো ঘটনাটা লেখা রয়েছে দেবী চন্দ্রগুপ্তম নাটকে, ঠিক আছে, রাইটিং রয়েছে দেবী চন্দ্রগুপ্তম। এই যেহেতু দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপর শকদেরকে ভারত থেকে বিতাড়িত করেছিলেন, সেই জন্য তাকে শকারি বলা হয়। মনে রাখবে। আর কুমারগুপ্ত আর অজাতশত্রুকে বলা হয়, অজাতশত্রুকে বলা হয় কুনিক, কারণ তিনি তার পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন, এটাকে কুনিক বলা হয়। হ্যাঁ? আর কুমারগুপ্তের সময় হ্যাঁ পিতৃহন্তাকারী, ডাইনেস্টিটাকে পিতৃহন্তাকারী বলা হয়। আর সমুদ্রগুপ্তের যে এপিথেট ছিল সেটা ছিল কবিরাজ, কারণ তিনি মানে যেমন ওয়ারিয়ার ছিলেন, তার সাথে তিনি বড় কবিও ছিলেন, তার উপাধি ছিল কবিরাজ। সব ভুলে কাজ করা ভালো কথা। কিরিটার্জুনিয়াম রাইটার কে? ভারবি, ভারবি। ভারবি হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে ভারতে এসেছিলেন? হাইয়েন, হাইয়েন তার লেখা বই ফোক ওকি। মেগাস্তিনিস কার সময় এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য। আর হিউয়েন হর্ষবর্ধন হর্ষবর্ধন, হর্ষবর্ধন। হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশী,
প্রথম নরসিংহ বর্মন সবার দরবারে গেছিল হিউয়েন সাং। প্রিন্স অফ পিলগ্রিমস বলা। গুপ্ত যুগের সরকারি ভাষা। পালি। সরকারি ভাষা পালি। প্রাকৃত মনে হয়। সংস্কৃত। গুপ্ত যুগের সংস্কৃত ছিল সরকারি ভাষা। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা? দ্বিতীয় পুলকেশী। সমুদ্রগুপ্তের কথা জানা যায়। সমুদ্রগুপ্ত জানা যায়। এলাহাবাদ প্রশস্তি বা যেটাকে আমরা প্রয়াগ প্রশস্তি বলি, প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা জানি। আর প্রয়াগ দ্বিতীয় প্রশস্তি। পুলকেশীর সম্পর্কে জানা যায় আইহোল প্রশস্তি থেকে। একটু গুলিয়ে গেছে। দ্বিতীয় পুলকেশী হ্যাঁ, ঠিক ঠিক। আইহোল প্রশস্তি, যেটা রাইটার হচ্ছে তার সভাকবি রবি কীর্তি। রবি কীর্তি। আর এটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি হরিসেন, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। হ্যাঁ, বলেছেন। আচ্ছা, সমুদ্রগুপ্তের রাজধানী? গুপ্তদের ক্যাপিটাল পাটলিপুত্র। গুপ্তদের ক্যাপিটাল হচ্ছে, সমুদ্রগুপ্তের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। আর কনৌজ কার ক্যাপিটাল ছিল? হর্ষবর্ধনের। থানেশ্বরের রাজ, থানেশ্বর। থানেশ্বর ছিল তার প্রথম ক্যাপিটাল, থানেশ্বর। তারপর হচ্ছে তিনি কনৌজে তার সেকেন্ড ক্যাপিটাল এস্টাবলিশ করেন। চাণক্য প্রধানত কার পরামর্শদাতা ছিলেন? সহজ প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য বা বিক্রমাদিত্যের পরামর্শদাতা ছিলেন আমাদের চাণক্য। অশোকের প্রধানমন্ত্রীর নাম মনে আছে? অশোকের প্রাইম মিনিস্টার? তার নাম ছিল রাধাগুপ্ত। আর মগধ মৌর্য সাম্রাজ্যের রাজধানী? মগধ। মগধ ডাইনেস্টি ছিল, রাজধানী নয়। রাজগৃহ ক্যাপিটাল ডাইনেস্টি তো মগধ রাজধানী। রাজগৃহ ক্যাপিটাল ছিল রাজগীর হবে। আর পাটলিপুত্র ক্যাপিটাল ছিল, মৌর্যদের ক্যাপিটাল ছিল পাটলিপুত্র, গুপ্তদের ক্যাপিটাল ছিল পাটলিপুত্র, ঠিক আছে, নন্দদের ক্যাপিটাল ছিল পাটলিপুত্র, কিন্তু রাজগৃহ ছিল হরিয়ঙ্ক ডাইনেস্টির পাটলিপুত্র। আর পুরুষপুর হচ্ছে কনিষ্ক, কুষাণদের ক্যাপিটাল ছিল। মগধ তো ডাইনেস্টি বাবা, জায়গাটা, রাজধানী তো নয়। তাহলে এখানে অ্যান্সার হবে মৌর্য সাম্রাজ্যের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। সম্রাট সম্রাট অশোক কার পৌত্র ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য পৌত্র ছিলেন, আর বিম্বিসারের পুত্র ছিলেন। বিম্বিসারের পুত্র, স্যার বিম্বিসার না বিন্দুসার, এটা ভুলে গেলাম। বিন্দুসার হবে না? বিন্দুসার হবে। বিন্দুসার, হ্যাঁ। বিন্দুসারের পুত্র, মানে অমৃত ঘাট। পুত্র না, বিন্দুসারের পুত্র ছিলেন অশোক। অশোকের পিতা ছিল বিন্দুসার। আর এই বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু, এটা তার পুত্র। এটা হর্ষঙ্ক ডাইনেস্টি, অজাতশত্রু। এটা হর্ষঙ্ক ডাইনেস্টি, আর এটা তোমার হচ্ছে মৌর্য ডাইনেস্টি, দুটো আলাদা। পরের প্রশ্ন, নিচের কে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে তার সাম্রাজ্য অর্পণ করেছিলেন? সেলুকাস। সেলুকাসের সঙ্গে সেলুকাস কে ছিল? আলেকজান্ডার। আলেকজান্ডারের হচ্ছে দূত ছিল বা ব্যাবিলনের রাজা ছিল। হ্যাঁ, আলেকজান্ডারের সেনাপতি প্লাস তিনি ছিলেন ব্যাবিলনের রাজা, মানে ব্যাবিলন যেহেতু জয় করেছিল আলেকজান্ডার, তো সেখানে তিনি নিযুক্ত করেছিলেন সেলুকাসকে। তো যুদ্ধ হয়েছিল প্রথমবার ইন্টারন্যাশনাল, এবং তাতে সেলুকাস হেরে যায়, এবং প্রথম আন্তর্জাতিক ট্রিটি হয়, প্রথম ইন্টারন্যাশনাল ট্রিটি হয়, যার মাধ্যমে যে প্রথমবার যে কোনো দূত, প্রথম আন্তর্জাতিক চুক্তি হয়, যার ফলে মেগাস্তিনিস ভারতে আসে। এবং আরেকটা কথা বলা হয় যে তার সেলুকাসের কন্যা হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স নেই।
যখনই দেখবে কোনো একটা গ্রেট রাজা হয়, দেখবে তাকে যদি খারাপ করতে হয়, এরকম একটা জিনিস সাথে, হ্যাঁ সেও তো বিয়ে দিয়েছিল, মানে এরকম, মানে কি বলবো, এই ইংরেজরা, না আমাদের মানে লজ্জার বিষয়টাই যে ইংরেজদের বলা ইতিহাসকে আমরা সত্যি মনে করি, আর আমাদের হিস্টোরিয়ানদের বলা ইতিহাসকে আমরা মিথ্যে বলে দিই। এটাই আমাদের দুর্ভাগ্য। এরকমই আমাদের শিক্ষা দিয়েছে, বাবা মাও এরকম শিক্ষা দিয়েছে, টিচাররাও এরকম শিক্ষা দিয়েছে, আমরা শিক্ষাটাই তো ভুল পেয়ে এসেছি, কি করবো। কলিঙ্গ যুদ্ধ কে জয় করেছে? অশোক। অশোক। কবে হয়েছিল ডেট কলিঙ্গ যুদ্ধ? 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 না 361? 261। 261 হবে। 261। 261, 261 বিসি। আচ্ছা, কলিঙ্গ কোন নদীর তীরে অবস্থিত? দয়া নদীর তীরে। দয়া। ভেরি গুড। কলিঙ্গের বর্তমান নাম তোমাদের? উড়িষ্যা। ওড়িশা। উড়িষ্যাতে আছে, উড়িষ্যা। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পরে কোন ধর্ম গ্রহণ করেছিলেন? যদিও ভুল প্রশ্ন, আগে থেকেই তিনি বৌদ্ধ। ছিলেন। বৌদ্ধ ধর্ম। তো কলিঙ্গ যুদ্ধের 10 বছর আগে থেকেই তিনি বৌদ্ধ ছিলেন। তো এটা পুরো ভুল ইনফরমেশন, কিন্তু ওই যে গল্পটাকে গল্পের মতো গল্প বললে ভালো লাগে, এই ব্যাপার। মৌর্য বংশের শেষ সম্রাট? বৃহদর। বৃহদ্রথ। তাকে তার সেনাপতি, তার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে। কুচকো ওয়ারের সময় মেরে দিয়েছে। হ্যাঁ, তাকে তো প্যারেডের সময় তাকে হত্যা করে। আর পুষ্যমিত্র শুঙ্গ তিনি ব্রাহ্মণ ছিলেন, ঠিক আছে? আর মৌর্যরা হচ্ছে অ্যান্টি ব্রাহ্মণ ছিল, বৌদ্ধ ছিল, তো সেই জন্য ব্যাস। আর জন্য পুষ্যমিত্র শুঙ্গকে বলা হয় স্তূপ ধ্বংসকারী। পরে তিনি শাসক হওয়ার পরে যত অনেক বৌদ্ধ স্তূপ ছিল সেগুলো তিনি ধ্বংস করেছিলেন, ঠিক আছে? স্তূপ ধ্বংসকারী। কোন শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়? যে সতীদাহ প্রথা বলে কিছু একটা ছিল, এর উল্লেখ পাওয়া যায়? পারবে না। ভানুগুপ্তের ইরান স্তম্ভলেখ। আচ্ছা, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করে বলো, সেটা বললেই হবে, সাল না বললেও হবে। 1835। জেমস প্রিন্সেপ। 1836। 37, হ্যাঁ ঠিক আছে। 37 তো। 37 হবে। 37। হ্যাঁ, জেমস প্রিন্সেপ অ্যাকচুয়ালি 35 বলেছিলাম মনে হচ্ছে স্যার। না না 37 হ্যাঁ। জেমস প্রিন্সেপ যেটা হচ্ছে, তিনি প্রথম পালি লেখাটাকে ডিকোড করেছিলেন, পালি, ঠিক আছে? পালি ভাষা ডিকোড করেছিলেন, তার ফলে অশোকের শিলালিপি পাঠোদ্ধার হয়েছে। কোন ভাষায় রচনা হয়েছিল অশোকের শিলালিপিগুলি? উপরে সবকটিই উপরে সবকটাই হবে। তাহলে গ্রিক অ্যারাবিক ভাষাতে হয়েছিল, প্রাকৃত ভাষাতে হয়েছিল, পালি ভাষাতে হয়েছিল, যেটা রিজিয়ন ভিত্তিক, ঠিক আছে? পালিতে হয়েছিল, প্রাকৃতে হয়েছিল, সবই ছিল। বিলাভড অফ গডস কাকে বলা হয়? মানে ভগবানের প্রিয়, দেবতার প্রিয়, দেবনাম প্রিয়, বলে দিলাম, বলো। ও আচ্ছা, অশোক। অশোক। আচ্ছা, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? সহজ প্রশ্ন। মহাপদ্মনন্দ। 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 ধননন্দ শেষ রাজা। শেষ ধননন্দ রাজা। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধে কোন বংশ রাজত্ব করত? নন্দ বংশ। নন্দ। নন্দারা। ধননন্দকে পরাজিত করেছিল। না, প্রশ্নের উত্তরটা ভুল। ধননন্দের সাথে তার কোনো যুদ্ধই হয়। ধননন্দের সে দেখে তোমার হচ্ছে আর্মি দেখে ভয়ই পালিয়ে গেছে। ফিরে গেছিল। কোনো যুদ্ধ হয়নি, হ্যাঁ। ধননন্দের সাথে কোনো যুদ্ধ হয়নি, এতদূর এই আসেনি। কে একটা ডেকেছিল না ওকে স্যার? কি গল্পটা ছিল? কে একটা ডাকেনি। ডেকেছিল আমাদের ভারতেরই? না, ডাকেনি। চাণক্য দেখেছিল। কাকে ডেকেছিল? বলো বলো, অসুবিধা নেই, বলো কি ওই জানো? আলেকজান্ডারকে ধননন্দ অপমান করেছিল। না, হ্যাঁ, ধননন্দ অপমান করেছিল বলে ডেকেছিল।
হ্যাঁ, ডেকেছিল, কিন্তু পুরা তুমি না মিলিয়ে ফেলেছো। দুটো জিনিসকে গুলিয়ে ফেলেছো, দুটো ঘটনাকে গুলিয়ে ফেলেছো। আমি দুটো ঘটনা প্যারালাল যাচ্ছি, বুঝে যাও, ঠিক আছে? একদিকটা হচ্ছে বাবরের গল্প, আর একদিকটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প। তুমি দুটোকে একসাথে মিলিয়ে দিয়েছো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি মিলিয়েছো। চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষেত্রে কি হয়েছে, যে কৌটিল্য চাণক্যকে অপমান করেছিল ধননন্দ। সে ধননন্দ, চাণক্যকে অপমান হ্যাঁ, করেছিলেন। এই জন্য কি করেছিল চাণক্য, মানে ধননন্দের অপমানের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিলেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সাহায্যে ধননন্দকে পরাজিত করেছিলেন। এখানে এবার তিনি বেসিক্যালি কেন ধননন্দের কাছে গেছিলেন, যে আলেকজান্ডার ভারত আক্রমণ করার জন্য এগোচ্ছে, সেই জন্য ধননন্দকে বলেছিল আপনি ইউনাইটেড হন, আপনি যেহেতু শক্তিশালী লোক, আপনি ইউনাইটেড হন। তো সেই কথা বলতে যেতে তাকে অপমান করেছে, সে কিন্তু ডেকে আনেনি। আর বাবর যখন ভারত আক্রমণ করেছিল, সেটার জন্য ইনভাইট করেছিল দৌলত খান লোদি আর আলম খান লোদি, তারা তাকে ইনভাইট করেছিল। এবার তুমি দুটোকে মিলিয়ে দিয়েছো, কি বললো বোঝা গেল? দুটো ঘটনা তুমি জুড়ে দিয়েছো, হ্যাঁ স্যার। ঠিক আছে? অর্ধেক অর্ধেক মনে আছে, দুটো ঘটনা জুড়ে গেছে আর কি। আচ্ছা, আলেকজান্ডার কত সময় ভারতে ছিল? 19 মাস। 19 মাস। 19 মাস হ্যাঁ, ছিল। অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন কে? বিন্দুসার। বিন্দুসার। কেন? বিন্দুসার। কারণ সে তার সমস্ত যে শত্রু হতো তাদেরকে তিনি হত্যা করতেন, এই জন্য অমিত্র ঘাত তাকে বলা হতো, তিনি বলতেন। প্রিয়দর্শিকা গ্রন্থের রচয়িতা? সহজ। বিশাখদত্ত। হর্ষবর্ধন। হর্ষবর্ধন। নাগানন্দ হর্ষবর্ধন রচনা প্রিয়দর্শিকা করেছে। হর্ষবর্ধন। আচ্ছা, অজাতশত্রু কোন রত্নাবলী। মহাজনপদের অধিপতি ছিলেন? উজ্জয়িনী। ও, মগধ। মগধের ক্যাপিটাল ছিল না? মগধ হবে স্যার। মগধের তো, মগধের। উজ্জয়িনী নয়, মগধ। উজ্জয়িনী মগধের মগধ। সেকেন্ড রাজা। উজ্জয়িনী বা পাটলিপুত্র এগুলো তো কোনো মহাজন পদই নয়। কাশী, কোশল, মগধ, অঙ্গ, বৃজি, মল্ল এগুলোই তো না। আচ্ছা, হুন আক্রমণ কোন শাসক প্রতিহত করেছিলেন, সেটা ভারতের রক্ষাকারী বলা হয়? স্কন্দগুপ্ত। 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 মৃচ্ছকটিকম। মৃচ্ছকটিকমের রচয়িতা? বিশাখ দত্ত। বিশাখদত্ত। শূদ্রক। হ্যালো। মিশকতিকম তো বিশাখ দত্ত। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শূদ্রক। মৃচ্ছকটিকম শূদ্রক। বিশাখ দত্তের তো মুদ্রা রাক্ষস, মিলিয়ে ফেলেছো, আবার গুলিয়ে দিচ্ছ। ও, ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, ভুলে গেছে। দুটোর মধ্যে ভুলে গেছে। আচ্ছা, কুরু মহাজনপদের রাজধানী? ইন্দ্রপ্রস্থ। 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 মহারাজাধিরাজ নামে পরিচিত ছিলেন কে? প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্তা ডাইনেস্টি, মহারাজাধিরাজ। এসব গুপ্ত বংশের প্রথম যেসব চন্দ্রগুপ্ত। হ্যাঁ, প্রথম চন্দ্রগুপ্ত। তারা মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করে। কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিল? দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী। যেটা লেখা রয়েছে আইহোল প্রশস্তিতে। আচ্ছা, গৌতম বুদ্ধের বাণীর প্রচারকে কি বলা হয়, জানি আমরা? ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। এটা ধর্মচক্র হয়েছিল প্রবর্তন। সারনাথ। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার বিয়ে হবে। সময় অনুষ্ঠিত হয়েছিল? সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল? কালাশোক। কালাশোক। কালাশোক বা কাকবন্ধ। কালাশোকের সময় সেকেন্ড, অশোকের সময় থার্ড, অজাতশত্রুর সময় ফার্স্ট, আর ফোর্থটা হয়েছিল কনিষ্কের সময়, তাই তো? আচ্ছা, কনিষ্ক। কনিষ্ক টাইম। কালচক্রযান কোন ধর্মের সঙ্গে যুক্ত? বৌদ্ধ জৈন। না না, জৈন বৌদ্ধ, মনে হচ্ছে। না না, বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত কালচক্রযান। আচ্ছা, বৌদ্ধ। আচ্ছা, তমলুকের পূর্ব নাম কি ছিল, জানি আমরা, বলো। তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত ছিল তমলুকের। তমলুকের পূর্ব নাম ছিল পশ্চিমবঙ্গের তাম্রলিপ্ত। মানে হুম।
তাম্রলিপ্ত। আর আইহোল প্রশস্তি কার লেখা? রবি কীর্তি। রবি অভিগীর্তি। রবি কীর্তির লেখা আইহোল প্রশস্তি।